বড় হয়ে আপনি কি হতে চান? এই প্রশ্নটি ছোটবেলা থেকে হয়তো হাজার বার শুনেছেন, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অধ্যয়ন করেন তারাই ভালোভাবে বুঝতে পারেন। এই জটিল প্রশ্নটির সমাধানে এমন কিছু প্রস্তাব লেখক রবার্ট কিওসাকি আমাদের সামনে রাখেন, যা আমাদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠতে অনেক বেশি সহায়ক হতে পারে। লেখক বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে তিনটির মধ্যে যে কোনো একটা মূল্যায়ন আপনাকে বেছে নিতে হবে। নাম্বার 1, নিরাপদ হওয়া বা সিকিউর লাইফ। 2, সচ্ছল হওয়া। এবং 3, ধনী হওয়া। কেরিয়ারের শুরুতে আপনাকে এটা বাছাই করতে হবে, কিংবা আপনি বয়সের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনাকে এটা চয়েস করতে হবে আপনি এই তিনটা অপশনের মধ্যে কোনটা চয়েস করতে চান। লেখক বলেন, যদিও আমার আকাঙ্ক্ষা আর অভ্যন্তরীণ মূল্যায়ন আমার পরিবারের দ্বারা চাপা ছিল, আমার পরিবার চাকরি আর অর্থনৈতিক নিরাপত্তায় অগ্রাধিকার দিত এবং ধনীদেরকে মন্দ, অশিক্ষিত ও লোভী বলে বিবেচনা করত। তিনি বলেন, আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে টাকার ব্যাপারে খোলাখুলি কথা বলা হতো না, কারণ এটি একটি কুলসিত বিষয় যা বুদ্ধিগত আলোচনার যোগ্য নয়। কিন্তু এখন আমার বয়স 25, আমি আমার সত্য প্রকাশ করতে পারি। আমি জানতাম নিরাপত্তা আর স্বাচ্ছন্দ্য আমার তালিকার শুরুতে নেই, ধনী হওয়াই আমার অগ্রাধিকার ছিল। আমার গুরু রিচ ড্যাড আমাকে আমার মূল অর্থনৈতিক অগ্রাধিকারের ক্রম তালিকা তৈরি করতে বলেছিলেন। এই তালিকার ক্রমটি ছিল এরকম: 1, ধনী হওয়া; 2, সুখী হওয়া; 3, নিরাপদ হওয়া। রিচ ড্যাড আমার তালিকা দেখে বললেন, ঠিক আছে, তোমার প্রথম ধাপ হলো অর্থনৈতিকভাবে নিরাপদ হওয়ার জন্য একটা আর্থিক পরিকল্পনা তৈরি করা। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি কেবলই আপনাকে বললাম আমি ধনী হতে চাই। নিরাপদে থাকার পরিকল্পনা দিয়ে কি করব? রিচ ড্যাড হেসে বললেন, যেমনটা ভেবেছিলাম। পৃথিবীটা তোমার মতো শুধু ধনী হতে চায় এমন লোক দিয়ে ভরা। সমস্যা হলো তোমার মতো বেশিরভাগই সফল হতে পারে না, কারণ তারা আর্থিকভাবে নিরাপদ বা স্বাচ্ছন্দ্যে থাকার অর্থ বুঝে না। তোমার মতো কিছু মানুষ সফল হলেও বাস্তবতা হলো সম্পদ অর্জনের পথ তোমার মতো বেপরোয়া লোকেদের ধ্বংস হওয়া জীবন দিয়ে বিক্ষিপ্ত হয়ে আছে। আমার চিৎকার করতে ইচ্ছা করছিল। সারা জীবন আমি আমার দরিদ্র বাবার সাথে কাটিয়েছি, যিনি সবার উপরে নিরাপত্তাকে গুরুত্ব দিতেন। অবশেষে আমি আমার দরিদ্র বাবার মূল্যবোধ থেকে বেরিয়ে আসার মতো বড় হয়ে উঠেছি। কিন্তু রিচ ড্যাড আমাকে একই কথা বলছেন, আমি নিরাপদ নই, আমি ধনী হতে প্রস্তুত। আমি আবার বললাম। এরপর 3 সপ্তাহের মধ্যে ওনার সাথে আর আমার কথা হলো না। আমি মর্মাহত ছিলাম। আমি যেসব কিছু থেকে দূরে সরে যেতে চাই, তিনি সেসব আমার মুখের উপর ছুঁড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত আমি শান্ত হলাম আর পরবর্তী পাঠের জন্য তাকে কল করলাম। তুমি কি শুনতে প্রস্তুত? রিচ ড্যাড প্রশ্ন করলেন। আমি মাথা নাড়ালাম, আমি প্রস্তুত, কিন্তু ঠিক ইচ্ছুক নই। রিচ ড্যাড শুরু করলেন। ধাপ 1, আমার অর্থনৈতিক পরামর্শদাতাকে কল দাও। বলবে আমি আজীবন নিরাপত্তার জন্য একটি লিখিত অর্থনৈতিক পরিকল্পনা চাই। আমি বললাম, ঠিক আছে। তিনি বললেন, ধাপ 2, প্রাথমিক অর্থনৈতিক নিরাপত্তা। একটা লিখিত পরিকল্পনা হাতে পাওয়ার পর আমাকে জানাবে। আমরা একসাথে ওটা দেখব। পাঠ শেষ, বিদায়। 1 মাস পর আমি তার সাথে দেখা করলাম। আমার হাতে পরিকল্পনা এসে গিয়েছিল আর আমি তাকে তা দেখালাম। তিনি শুধু বললেন, ভালো, তুমি কি এটা অনুসরণ করবে? আমি বললাম, আমার তা মনে হয় না। এটা অতিশয় নিরস আর স্বয়ংক্রিয়। এমনটাই হওয়া চাই, যান্ত্রিক, স্বয়ংক্রিয় আর নিরস। কিন্তু আমি তোমাকে এটা জোর করে অনুসরণ করাতে পারবো না। যদি আমার পরামর্শ তোমার তা করা উচিত। আমি শান্ত হতে শুরু করলাম। বললাম, এখন কি? এখন তুমি নিজের অর্থনৈতিক পরামর্শদাতা খোঁজো এবং আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকার একটা পরিকল্পনা লেখো। তিনি বললেন, আপনি বলতে চাচ্ছেন একটা দীর্ঘমেয়াদী, অধিকতর আক্রমণাত্মক অর্থনৈতিক পরিকল্পনা? সঠিক, রিচ ড্যাড বললেন। আমি বললাম, এটা কিছুটা উত্তেজনাকর। আমি এটা লিখতে পারি। ভালো, প্রস্তুত হলে আমাকে কল দেবে। এর ঠিক 4 মাস পর আমি ওনার সাথে আবার সাক্ষাৎ করলাম। আমি যতটা ভেবেছিলাম পরিকল্পনাটা ততটা সহজ ছিল না। আমি রিচ ড্যাডের সাথে প্রায় কথা বলতাম, কিন্তু পরিকল্পনাটা বেশি সময় নিচ্ছিল। কিন্তু পরিকল্পনাটা অতিশয় মূল্যবান ছিল, কারণ বিভিন্ন অর্থনৈতিক পরামর্শদাতার সাথে বিপুল পরিমাণ সময় কথা বলে আমি অতিশয় মূল্যবান শিক্ষা পেয়েছি। রিচ ড্যাড আমাকে সেসব ধারণা সম্পর্কে শেখাতে চাচ্ছিলেন। আমি তার উত্তম বোধগম্যতা লাভ করছিলাম। এ থেকে আমি যা শিখতে পারলাম তা হলো, আমি যদি কোনো বিষয় সম্পর্কে পরিষ্কার না হই, তবে পরামর্শদাতার পক্ষে আমাকে সহায়তা করা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত আমি রিচ ড্যাডের সাথে দেখা করে আমার পরিকল্পনা তাকে দেখাতে সক্ষম হলাম। ভালো বলে তিনি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর জিজ্ঞেস করলেন, এখান থেকে নিজের সম্পর্কে কি জানতে পারলে? আমি শিখেছি যে আমি আমার জীবন থেকে প্রকৃতপক্ষে কি চাই তা সংজ্ঞায়িত করা এত সহজ নয়, কারণ আমাদের সামনে এখন অনেক বিকল্প রয়েছে আর তাদের অনেকগুলোই অনেক আকর্ষণীয়। তিনি বললেন, খুব ভালো। আর এজন্যই আজ এত মানুষ চাকরি থেকে চাকরিতে অথবা ব্যবসা থেকে ব্যবসাতে যাচ্ছে, কিন্তু তারা আর্থিকভাবে যেখানে যেতে চায় সেখানে কখনোই পৌঁছাতে পারে না।
তাই প্রায়ই তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আর সময় ব্যয় করে পরিকল্পনা ছাড়াই জীবন কাটিয়ে দেয়। তারা যা করছে তা করে যদিও খুশি আছে, কিন্তু জানে না আসলে তারা কি পাচ্ছে। একদম সত্য, আমি বললাম। একবার শুধু নিরাপদ হওয়ার চিন্তা না করে আমি আমার জীবন নিয়ে কি করতে চাই সে বিষয়ে আমাকে গভীর চিন্তা ভাবনা করতে হয়েছে। আশ্চর্যজনকভাবে আমি এমন সব ধারণা নিয়ে নাড়াচাড়া করেছি যা আগে কখনো আমার মাথায় আসেনি। যেমন, আমি যদি সত্যি জীবনে স্বাচ্ছন্দ্য বোধ হতে চাইতাম, তাহলে আমাকে হয়তো ভাবতে হবে আমি জীবনে কি পেতে চাই। যেমন ধরুন, দূর দূরান্তে ঘুরতে যাওয়া, দামি গাড়ি, বিলাসবহুল অবকাশ, ভালো জামা কাপড়, বিশাল বাড়ি ইত্যাদি। আমার চিন্তাগুলোকে ভবিষ্যতে প্রসারিত করতে হচ্ছিল। আমার জীবনের প্রতি চাহিদা খুঁজে বের করতে হচ্ছিল। আর কি খুঁজে পেলে? আমি খুঁজে পেলাম নিরাপত্তা এত সহজ ছিল কারণ আমি শুধু নিরাপদ হতে চাচ্ছিলাম। প্রকৃত সাচ্ছল্য কি তা আমি জানতাম না, তাই নিরাপত্তা সহজ ছিল। সাচ্ছল্যকে সংজ্ঞায়িত করা অধিকতর কঠিন, আর ধনী হওয়ার অর্থ সংজ্ঞায়িত করতে ও বিপুল সম্পদ অর্জন করতে আমি উন্মুখ হয়ে আছি। ভালো, খুবই ভালো, তিনি বলে চললেন। এত মানুষ তাদের যোগ্যতার নিচে বাস করে আর বিপদের জন্য সঞ্চয় করে যে তাদের জীবন দ্বারা কি সম্ভব তারা তা জানেই না। তাই তারা বার্ষিক অবকাশে গিয়ে বা একটা ভালো গাড়ি কিনে দেনায় পড়ে, তারপর অনুশোচনা বোধ করে। একটা ভালো অর্থনৈতিক পরিকল্পনা থাকলে তাদের দ্বারা কত কিছু সম্ভব হতো সেটা নিয়ে ভাবার সময় তারা নেয় না। আর এটা অপচয়? আমি বললাম, এটাই ঘটছে। আমি যখন বিভিন্ন অর্থনৈতিক পরামর্শদাতার সাথে সাক্ষাৎ করছিলাম, তাদের সাথে আলোচনা করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি জানতে পারলাম যে আমি নিজেকে অবমূল্যায়ন করে এসেছি। প্রকৃতপক্ষে আমি বহু বছর ধরে নিচু ছাদের এক বাড়িতে হেঁটে বেরিয়ে কৃপণতা আর সঞ্চয় করে নিরাপদ হয়ে আমার যোগ্যতার নিচে বসবাস করছি। যেহেতু আমার কাছে এখন স্বাচ্ছন্দ্য বোধ করার পরিকল্পনা আছে, আমি ধনী শব্দটিকে সংজ্ঞায়িত করার জন্য কৌতূহলী। রিচড্যাড হেসে বললেন, খুবই ভালো। তরুণ থাকার সূত্র হলো বড় হয়ে কি হবে তার সিদ্ধান্ত নেওয়া, আর তারপর বৃদ্ধি পেতে থাকা। নিজের জীবন নিয়ে কি করা সম্ভব তা অবমূল্যায়ন করা ব্যক্তিকে দেখার চাইতে দুঃখজনক কিছুই নেই। তারা মিতব্যয়িতা, সঞ্চয় ও কৃপণতা করার মাধ্যমে জীবন অতিবাহিত করে এবং ভাবে তারা আর্থিকভাবে বুদ্ধিমান। বাস্তবে তারা অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ। আর তাদের বয়স যত বাড়তে থাকে, চেহারা আর মনোভাবে তা ফুটে ওঠে। অধিকাংশ মানুষ তাদের জীবন অর্থনৈতিক অজ্ঞতার মানসিক খাঁচায় আবদ্ধ থেকে কাটিয়ে দেয়। তাদের দেখতে চিড়িয়াখানার ছোট খাঁচায় আবদ্ধ বন্য সিংহের মতো দেখতে লাগে। তাদের আগের জীবনের কি হলো তাই ভাবতে ভাবতে তারা শুধু পায়চারি করে। যখন মানুষ পরিকল্পনা করা শিখতে সময় ব্যয় করে, তখন তারা আবিষ্কার করে তাদের জীবনে আর্থিক সম্ভাবনা ঠিক কতটুকু, আর এটা অমূল্য। ধারাবাহিক পরিকল্পনা প্রক্রিয়া আমাকে তরুণ রাখে। আমাকে প্রায় মানুষ জিজ্ঞেস করে কেন আমি এত সময় ব্যয় করে ব্যবসা করি, বিনিয়োগ ও আরও অর্থ উপার্জন করি। কারণ হলো, এ কাজ করতে আমার ভালো লাগে। যদিও আমার কাজ করে আমি অনেক ধনী হয়েছি, আমি কাজ করি কারণ অর্থ উপার্জন আমাকে তরুণ আর সতেজ রাখে। একজন চিত্রকর সফল হওয়ার পর তাকে নিশ্চয়ই ছবি আঁকা বন্ধ করতে বলবেন না। তাহলে আমি কেন ব্যবসা করা বন্ধ করব? আমি কেন বিনিয়োগ করা, অর্থ উপার্জন করা বন্ধ করব? চিত্রশিল্পীরা যেমন বয়স হওয়ার পরও তাদের আত্মাকে সজীব ও তরুণ রাখার জন্য ছবি আঁকা চালিয়ে যান, আমিও তেমনি আমার কাজ চালিয়ে যাই। তাহলে আপনি আমাকে বিভিন্ন ধাপের পরিকল্পনা করতে বললেন, তার কারণ আমি যেন আমার জীবনের আর্থিক সম্ভাবনা সম্পর্কে অবগত হতে পারি। রিচার্ড বললেন, ঠিক এজন্যই তোমার পরিকল্পনা করতে হবে। জীবন নামক এই অপূর্ব উপহারের অপার সম্ভাবনা সম্পর্কে তুমি যতই জানতে পারবে, হৃদয় ততই তরুণ থাকবে। যারা শুধু নিরাপত্তার জন্য পরিকল্পনা করে, অথবা যারা বলে অবসর নিলে আমার আয় কমে যাবে, তারা অভাবের জীবন পরিকল্পনা করছে, প্রাচুর্যের জীবন নয়। আমাদের সৃষ্টিকর্তা যদি অফুরন্ত প্রাচুর্য দিয়ে জীবন সৃষ্টি করে থাকেন, তবে আমরা কেন অভাবের মধ্যে নিজেদের সীমাবদ্ধ করার পরিকল্পনা করব? আমি বললাম, হয়তো এভাবেই তাদের চিন্তা করতে শেখানো হয়েছে। রিচড্যাড উত্তর দিলেন, এটা মর্মাহত, সত্যি মর্মান্তিক। সেখানে বসে বসেই আমার মন ও হৃদয় আমার দরিদ্র বাবার দিকে অগ্রসর হলো। আমি জানতাম নিজের জীবন আবার নতুন করে শুরু করার জন্য তাকে সংগ্রাম করতে হচ্ছে। অনেকবার আমি তাকে বসিয়ে আমার অর্থ সম্পর্কে জানা কৌশল বোঝানোর চেষ্টা করেছি। তা সত্ত্বেও আমরা সাধারণত তর্কে জড়িয়ে পড়ি। আমার ধারণা, যোগাযোগের এরকম বিচ্ছেদ প্রায়ই ঘটে থাকে যখন দুই পক্ষ দুই ভিন্ন ধরনের মূল্যমান থেকে আসে। একজন নিরাপত্তার দিক থেকে, আরেকজন ধনী হওয়ার দিক থেকে। আমার বাবাকে আমি অত্যাধিক ভালোবাসলেও অর্থ, সম্পদ ও প্রাচুর্যের বিষয়ে আমরা কখনো সংলাপ চালিয়ে যেতে পারিনি। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই যে তাকে তার জীবন যাপন করতে দেব, আর আমি আমার জীবনে মনোনিবেশ করব। আমার সাহায্য তিনি যখন চাননি,
তখন তাকে জোর করে সাহায্য না করে বরং তিনি যদি কখনো টাকা সম্পর্কে জানতে চান তবে আমাকে জিজ্ঞেস করা তার উপর ছেড়ে দেওয়াই শ্রেয়। তিনি কখনোই জানতে চাননি অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করা, বরং আমি তাকে তার দৃঢ়তার জন্য তাকে ভালোবেসে গিয়েছি এবং আমার ধারণা তার যেগুলো দুর্বলতা ছিল সেগুলোকে ঘাটতে যায়নি। সর্বোপরি অর্থের থেকে ভালোবাসা আর সম্মানের গুরুত্ব অনেক বেশি। পেছনে ফিরে তাকালে আমার নিজের বাবা শুধু চাকরির নিরাপত্তার মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা অর্জনের পরিকল্পনা রেখেছিলেন। সমস্যা ছিল তার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। যখন তিনি সরকারি অফিসের জন্য নির্বাচনে তার ঊর্ধ্বতনদের বিপক্ষে দাঁড়ালেন, তিনি তার পরিকল্পনার উন্নয়ন করতে ভুলে গিয়েছিলেন আর শুধু তার নিরাপত্তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিলেন। সৌভাগ্যবশত তার অর্থনৈতিক নিরাপত্তার চাহিদা তার শিক্ষক পেনশন ভাতা, সামাজিক নিরাপত্তা আর স্বাস্থ্যসেবা দ্বারা পূরণ হচ্ছিল। এসব নিরাপত্তার জাল না থাকলে অর্থনৈতিকভাবে তিনি খুব খারাপ অবস্থানে পড়তেন। বাস্তবতা হলো যে তিনি ন্যূনতম বেঁচে থাকার জন্য অভাবের জগতের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আর তাই তিনি অর্জন করেছেন। প্রতিটি পরিকল্পনারই মূল্য আছে। আমি জিজ্ঞেস করেছিলাম ধনী হওয়ার পরিকল্পনা আর অন্য দুটি মূল্যমানের মধ্যে পার্থক্য কোথায়। রিচ ড্যাড তার হলুদ লিগ্যাল ট্যাবলেটে নিচের শব্দগুলো লিখলেন: 1 নিরাপদ হওয়া, 2 সচ্ছল হওয়া, 3 ধনী হওয়া। তুমি বলতে চাচ্ছ ধনী এবং নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে পার্থক্য কি? আমি জবাব দিলাম, এটাই জানতে চাচ্ছি। রিচ ড্যাড বললেন, পার্থক্য হলো মূল্যে। ধনী হওয়া আর অন্য দুই অবস্থানের আর্থিক পরিকল্পনার মধ্যকার পার্থক্য হলো অতিকায় মূল্য ব্যবধান। আপনি বলছেন যে ধনীদের অর্থনৈতিক পরিকল্পনার বিষয়গুলো খরচ অনেক বেশি। বেশিরভাগ মানুষের চোখে মূল্য নির্ধারণ হয় টাকা দিয়ে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পাবে মূল্য টাকা দিয়ে নির্ধারণ হয় না। এটা আসলে নির্ধারণ হয় সময় দিয়ে। আর টাকা ও সময়ের সম্পদের মধ্যে সময় অধিকতর মূল্যবান সম্পদ। তার কথা বোঝার চেষ্টা করতে গিয়ে আমার চেহারা কুঁচকে গেল। সময় দিয়ে মূল্য নির্ধারণ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার একটা উদাহরণ দিন। অবশ্যই। আমি যদি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যেতে চাই, একটা বাস টিকিটের দাম কত পড়বে? আমি জানি না। আমার ধারণা $100 কম হবে। আমি কখনো লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাওয়ার বাস টিকিট কাটিনি। রিচ ড্যাড বললেন, আমিও না। এখন বলো, লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য 747 বিমানের একটা টিকিটের দাম কত হবে? আমি জানি না, কিন্তু ধারণা করছি $500 আশপাশে হবে, কাছাকাছি। এখন বলো, দামের পার্থক্য কেন? দুই ক্ষেত্রেই তুমি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছ। বিমানের টিকিটের জন্য তুমি এত টাকা খরচ করবে কেন? ধরতে পেরেছি। রিচ ড্যাড কি বোঝাতে চাচ্ছেন তা বুঝতে পেরে আমি বললাম, আমি বিমানের টিকিটে বেশি টাকা খরচ করি কারণ আমি সময় বাঁচাচ্ছি। একে সময় সঞ্চয় না ভেবে সময় ক্রয় করা ভাবো। সেই মুহূর্ত থেকে তুমি সময়ের মূল্যমান ও এর মূল্য আছে ভাবতে শুরু করবে, ততই ধনী হতে থাকবে। আমি নিশ্চুপ হয়ে বসে চিন্তা করছিলাম। রিচ ড্যাড কি বোঝাতে চাচ্ছেন তা বুঝতে না পারলেও আমি জানতাম তার কাছে এটা গুরুত্বপূর্ণ। আমার কিছু বলা উচিত, কিন্তু কি বলবো তা বুঝে উঠতে পারছিলাম না। আমি অনুধাবন করছিলাম যে সময় মূল্যবান, কিন্তু এর অর্থনৈতিক মূল্যের কথা কখনো আমার মাথায় আসেনি। আর সময় সঞ্চয়ের চেয়ে ক্রয় করার ধারণা রিচ ড্যাডের কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমার কাছে সেটা তখনও গুরুত্বপূর্ণ ছিল না। শেষ পর্যন্ত আমার মানসিক দ্বন্দ্ব অনুভব করতে পেরে রিচ ড্যাড নীরবতা ভঙ্গ করে বললেন, আমি বাজি ধরে বলতে পারি তোমার পরিবার সঞ্চয় শব্দটি প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে। আর এটাও বাজি ধরে বলতে পারি তোমার মা প্রায়ই বলেন যে তিনি বাজার করতে গিয়ে কম খরচ করতে চেষ্টা করেন। আর তোমার বাবার ধারণা তার সঞ্চয়ে কত টাকা আছে তা অতিশয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তা ঘটে থাকে, আমি উত্তর দিলাম। তো আপনার কাছে এর অর্থ কি? সঞ্চয় করতে পরিশ্রম করলেও তারা অনেক সময় অপচয় করেন। আমি দোকানে কয়েক ডলার বাঁচানোর জন্য মানুষকে কয়েক ঘন্টা ব্যয় করতে দেখেছি। তারা অর্থ সঞ্চয় করতে পারলেও অনেক সময় অপচয় করেন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সঞ্চয় করা কি গুরুত্বপূর্ণ নয়? সঞ্চয় করে কি ধনী হওয়া যায় না? রিচ ড্যাড বললেন, আমি এটা বলছি না যে সঞ্চয় গুরুত্বপূর্ণ নয়। আর হ্যাঁ, সঞ্চয় করে ধনী হওয়া যায়। আমি শুধু বলছি যে মূল্য প্রকৃতপক্ষে নির্ধারিত হয় সময় দিয়ে। আমি আবারও তার কথার অর্থ ধরতে না পেরে মুখ কুঁচকে ফেললাম। রিচ ড্যাড বললেন, দেখো, তুমি সঞ্চয় আর কৃপণতা করে ধনী হতে পারো, কিন্তু এতে প্রচুর সময় লাগে। টাকা বাঁচিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক বাসে করে যেতে অনেক সময় লাগে। তা সত্ত্বেও প্রকৃত মূল্য পরিমাপ করা হয় সময়ে। অন্য ভাষায়, $500 দিয়ে বিমানে যেতে 5 ঘন্টা লাগে, অথবা $100 দিয়ে বাসে যেতে 5 দিন লাগে। দরিদ্র মানুষেরা পরিমাপ করে টাকা দিয়ে, আর ধনীরা সময় দিয়ে। এ কারণেই হয়তো বাসে চড়া দরিদ্র লোকের সংখ্যা তুলনামূলক বেশি, কারণ তাদের টাকার তুলনায় সময় বেশি আছে। এজন্য তারা বাসে যাতায়াত করে। অংশবিশেষে তাই। আমার কথোপকথন যেদিকে অগ্রসর হচ্ছে তা নিয়ে তিনি মোটেও খুশি নন। তার দিকে ইঙ্গিত করে তিনি মাথা ঝাঁকালেন, কারণ তারা সময়ের থেকে অর্থের মূল্য বেশি দেয়। আমি আধারে ঢিল ছুড়লাম।
কাছাকাছি বলেছ, রিচ ড্যাড বললেন। আমি লক্ষ্য করেছি মানুষের টাকা যত কম থাকে ততই আঁকড়ে ধরে রাখতে চায়। আমি অনেক দরিদ্র মানুষ দেখেছি যাদের অনেক টাকা আছে। অনেক টাকা থাকা দরিদ্র মানুষ, হ্যাঁ, তাদের অনেক টাকা আছে কারণ তার টাকার সাথে লেগে থাকে, যেন তার জাদুকরী মূল্য আছে। তাই তাদের অনেক টাকা থাকলেও তারা কোনো টাকা না থাকার মতোই দরিদ্র। তাহলে দরিদ্ররা ধনীদের চেয়ে বেশি অর্থের সাথে লেগে থাকে? আমি অর্থকে শুধু বিনিময়ের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করি। বাস্তবে অর্থের নিজের মূল্য খুবই কম। তাই আমার যখন টাকা হয় আমি তার বিনিময়ে মূল্যবান কিছু পেতে চাই। হাস্যকর ব্যাপার হলো, এই লোকেরা যারা বেপরোয়াভাবে অর্থের পেছনে ছুটে বেড়ায় তারা এই অর্থ ব্যয় করে সেসব জিনিসে যার খুব একটা মূল্য নেই। এ কারণেই তারা দরিদ্র। তারা ব্যাংকের টাকার মতো নিরাপদ এরকম কথা বলে। আর যখন তাদের কষ্ট অর্জিত অর্থ খরচ করে তারা তাদের অর্থকে আবর্জনায় পরিণত করে। তবে আপনি টাকাকে যে মূল্য দেন তারা তার থেকে অনেক বেশি মূল্য দেয়। হ্যাঁ, রিচ ড্যাড বললেন। অনেক ক্ষেত্রেই দরিদ্র ও মধ্যবিত্তরা কষ্ট করে থাকে কারণ তারা টাকার উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা তাকে রাখতে চায়, তার জন্য কঠোর পরিশ্রম করে, মিতব্যয়িতার সাথে জীবনযাপন করে, ছাড়ে বাজার করে, আর যতটা সম্ভব সঞ্চয় করে। এসব মানুষের বেশিরভাগই কৃপণতা করে ধনী হতে চায়, কিন্তু দিন শেষে তোমার অনেক টাকা থাকলেও তুমি কৃপণই রয়ে যাবে। আমার বোধগম্য হচ্ছে না, আমি বললাম। আপনি আমার মা বাবার দেয়া নীতির কথা বলছেন। আমি বর্তমানে যেভাবে চিন্তা করছি আপনি সে কথাই বলছেন। আমি মেরিন কর্পসে আছি আর তারা আমাকে যথেষ্ট বেতন দেয় না। তাই আমি স্বাভাবিকভাবেই এ ধরনের চিন্তা করে থাকি। আমি জানি, রিচ ড্যাড বললেন। মিতাচার ও মিতব্যয়িতার অবস্থান তাদের জায়গায়, কিন্তু আজ আমরা ধনী হওয়ার পরিকল্পনা আর অন্য দুই ধরনের পরিকল্পনা সম্পর্কে কথা বলছি। আর পার্থক্যটা হচ্ছে মূল্য। আমি পুনরায় বললাম, হ্যাঁ, আর অধিকাংশ মানুষের ধারণা মূল্য পরিমাপ হয় টাকা দিয়ে। আর আপনি বলতে চাচ্ছেন যে মূল্য নির্ধারণের মাপকাঠি হচ্ছে সময়, কারণ সময় টাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি কি বোঝাতে চাচ্ছেন তা বুঝতে শুরু করে আমি বললাম। মাথা নেড়ে রিচ ড্যাড বললেন, অনেকেই ধনী হতে চায় বা ধনীদের মতো বিনিয়োগ করতে চায়, কিন্তু বেশিরভাগই সময় বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। এ কারণে আমেরিকানদের মধ্যে প্রতি 100 জনে মাত্র 3 জন ব্যক্তি ধনী, আর এই 3 জনের একজন উত্তরাধিকার সূত্রে অর্থের মালিক। রিচ ড্যাড তার হলুদ লিগ্যাল প্যাডে আমাদের আলোচ্য 3টি মূল্যায়ন লিখলেন: নিরাপদ হওয়া, সচ্ছল হওয়া, ধনী হওয়া। তুমি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি বা পরিকল্পনা ব্যবহার করে নিরাপদ ও সচ্ছল থাকার জন্য বিনিয়োগ করতে পারো। এমনকি আমি অধিকাংশকেই এই উপদেশ দিয়ে থাকি, কেবলমাত্র কাজ করো আর তোমার অর্থ পেশাদার ব্যবস্থাপক বা প্রতিষ্ঠানের হাতে দিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করো। যারা এভাবে বিনিয়োগ করবে তারা অবশ্যই সেসব ব্যক্তিদের থেকে ভালো থাকবে যারা নিজেদের ওয়াল স্ট্রিটের টার্জান ভাবে। একটি পরিকল্পনা অনুসরণ করে অর্থ সরিয়ে রাখার পন্থাই অধিকাংশ মানুষের জন্য শ্রেষ্ঠ উপায়। কিন্তু আমি যদি ধনী হতে চাই তবে অর্থের চেয়ে মূল্যবান কিছুতে বিনিয়োগ করতে হবে, আর তা হলো সময়। আপনার এই পাঠের উদ্দেশ্য কি এটাই? রিচ ড্যাড বললেন, তুমি পাঠ বুঝতে পেরেছো তা নিশ্চিত করতে চেয়েছিলাম। দেখো, অনেকেই ধনী হতে চায় কিন্তু ধনী হওয়ার জন্য প্রয়োজনীয় সময় বিনিয়োগ করতে তারা রাজি নয়। তারা শুধু জটপট ধনী হওয়ার উপায় খুঁজে বেড়ায়, অথবা তারা ব্যবসা থেকে শুরু করতে চায়, তাই হুটহাট প্রাথমিক দক্ষতা অর্জন না করেই ব্যবসায় নেমে পড়ে। আর আমরা ভাবি ক্ষুদ্র ব্যবসাগুলোর 95%ই কেন প্রথম 5-10 বছরে ব্যর্থ হয়ে যায়। তারা অর্থ উপার্জনের জন্য এতই ব্যস্ত যে তারা শেষ পর্যন্ত অর্থ আর সময় দুইটাই হারায়। তারা বিনিয়োগের বিষয়ে সামান্যতম পড়াশোনা না করে নিজে থেকেই সব করতে চায়, অথবা একটা সরল সমীকরণ অথবা একটা সরল দীর্ঘমেয়াদী পরিকল্পনাও অনুসরণ করে না। পশ্চিমা বিশ্বে যে কেউ অতি সহজে মিলিয়নিয়ার হতে পারে, কিন্তু যদি সে একটা সরল দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করে। কিন্তু আবারও বেশিরভাগই সময় বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। তারা শুধু এই মুহূর্তে ধনী হতে চায়, বরং তারা বলে থাকে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, বা টাকা করতে টাকা লাগে, বা বিনিয়োগ শেখার মতো সময় আমার নেই, আমি কাজে অনেক ব্যস্ত আর আমার বিল পরিশোধ করতে হবে। আমি তার কথার ভাব ধরতে পেরে বললাম, আর এসব কমন অজুহাতের জন্যই এত কম মানুষ প্রাচুর্যের দুনিয়ার বিশাল সম্পদ অর্জন করে। এসব সমস্যার কারণেই জনসংখ্যার 90%-এর কাছে অতিরিক্ত টাকার সমস্যা না থেকে তাদের কাছে যথেষ্ট টাকা না থাকার সমস্যা রয়েছে। তাদের টাকা আর বিনিয়োগ সম্পর্কিত ভুল ধারণার কারণেই তাদের অর্থ কষ্টে পড়তে হয়। প্রয়োজন শুধু তাদের কথা চিন্তাভাবনা পরিবর্তন করা, আর তাদের দুনিয়া জাদুর মতো পাল্টে যাবে। কিন্তু অধিকাংশই কাজে ব্যস্ত, অথবা তাদের সময় নেই। অনেকে প্রায়ই বলে আমি বিনিয়োগ শিখতে আগ্রহী নই, এ বিষয়ে আমাকে কৌতূহলী করে না। কিন্তু তারা বুঝে না একথা বলার মাধ্যমে তারা খানিকটা সময় ব্যয় করে বিনিয়োগ পরিকল্পনা অনুসরণ করে টাকা দিয়ে তাদের কাজ না করার বদলে টাকা অর্জনের জন্য কাজের দাসে পরিণত হয় এবং তাদের জীবন কৃপণতা করে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে কাটিয়ে দেয়।
তার অর্থ টাকার থেকে সময়ের মূল্য অনেক বেশি। আমি বললাম, রিচার্ড বললেন, এটা আমার ক্ষেত্রে সত্য। তাই তুমি যদি ধনী পর্যায়ে বিনিয়োগ করতে চাও তবে অন্য 2 ধাপের তুলনায় বেশি সময় বিনিয়োগ করতে হবে। বেশিরভাগ মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের উপরে উঠতে না পারার কারণ তারা সময় বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। এটা এমন একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যা আমাদের সবাইকে নিতে হয়। ব্যক্তির অন্তত নিরাপদ অথবা স্বাচ্ছন্দ্যে থাকার অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। ধনী হওয়ার লক্ষ্য সম্পন্ন কিন্তু প্রাথমিক 2টি পরিকল্পনাহীন ব্যক্তির তুলনায় ঝুঁকিপূর্ণ কিছু আর নেই। কয়েকজন সফল হলেও বেশিরভাগই সফলতা অর্জন করতে ব্যর্থ হয়। শেষ বয়সে তাদের দেখবে দেউলিয়া, সহায় সম্পদহীন। আগে তাদের কত অর্থ ছিল বা এমন এক লেনদেন করতে যাচ্ছিল যা তাদের অনেক অর্থ এনে দিত, তার সম্পর্কে তারা কথা বলে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাদের না আছে অর্থ, না আছে সম্পদ। তাদের আমার মনে হয় আরও সময় বিনিয়োগ করার সময় হয়েছে, বিশেষত যেহেতু আমি ধনীদের পর্যায়ে বিনিয়োগ করতে চাই। দেউলিয়া, ভেঙে পড়া বৃদ্ধ হয়ে যাওয়া লেনদেন সম্পর্কে বিড়বিড় করে বিয়ার পান করার কথা ভাবতেই আমার শরীর শিউরে উঠছিল। আমি ইতিমধ্যে এমন অনেক বিনিয়োগদাতা দেখেছি, অর্থ ও সময় উভয় হারানোর এমন একজন মানুষের দৃশ্য মোটেও সুন্দর নয়। মানসিক ধাপ, নিরাপদ ধাপ এবং সচ্ছল ধাপ তৈরির জন্য বিনিয়োগ করা যতটা সম্ভব যান্ত্রিক আর সূত্রাবদ্ধ হওয়া উচিত। এগুলো নিয়ে যেন চিন্তা করতে না হয়। আপনাকে শুধু পেশাদার ও সুখ্যাত ব্যবস্থাপকদের হাতে আপনার অর্থ তুলে দিতে হবে এবং তাদের একমাত্র কাজ হবে আপনার পরিকল্পনা অনুসরণ করা। আপনি যদি আগে থেকে শুরু করেন এবং ভাগ্য আপনার ভালো হয়, সবকিছু শেষে আপনার জন্য বিশাল সম্পদ থাকা উচিত। এই 2 প্রাথমিক ধাপে বিনিয়োগ এরকমই সরল হবে এবং হওয়া উচিত। সাবধানতার বাণীও শোনাতে হয় যদিও। জীবনে ঝুঁকিহীন বলে কিছু নেই, কম ঝুঁকির কিছু জিনিস আছে এবং বিনিয়োগ তাদের মধ্যে পড়ে। তাই আপনি যদি আর্থিকভাবে দুনিয়ায় ভাগ্য সম্পর্কে অনিশ্চিত থাকেন এবং এই জগতে মানুষদের বিশ্বাস করতে না পারেন, তবে আপনার উচিত আরও গবেষণা করা। আপনার উচিত আপনার আবেগ ও প্রবৃত্তি এগুলো সম্পর্কে জ্ঞান রাখা, কিন্তু এগুলোকে আপনার জীবন চালাতে দিবেন না। তাই আপনি যদি ভয় কাটাতে না পারেন তবে আরও সতর্কতার সাথে অগ্রসর হন, কিন্তু এর মূল্য সবসময় স্মরণ রাখবেন। বিনিয়োগ যত নিশ্চিত, অর্থ উপার্জন করতে তত সময় নেবে, যদি আদৌ অর্থ উপার্জন করে। তাই সবসময় একটা ভারসাম্য থাকতে হয়। যেমনটা বলা হয়ে থাকে, মাগনা বলতে কিছু নেই, সব কিছুরই মূল্য আছে। আর বিনিয়োগ জগতে এই মূল্য পরিমাপ করা হয় সময় আর অর্থ দিয়ে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে থাকার বিনিয়োগ পরিকল্পনা যখন যথাস্থানে স্থাপন ও নিশ্চিত হয়ে যাবে, তখন আপনি আপনার বন্ধুর কাছ থেকে শোনা দারুণ স্টক বিনিয়োগের টিপসটা সম্পর্কে জল্পনা কল্পনা করতে পারবেন। বিনিয়োগ জগতের জল্পনা কল্পনা করা মজার, কিন্তু সেটাও করা উচিত দায়বদ্ধভাবে। মার্কেটে অনেক তথাকথিত বিনিয়োগকারী আছে যারা প্রকৃতপক্ষে জুয়ায় আসক্ত। আমাকে মানুষ যখন জিজ্ঞেস করে আপনি কোন স্টকে বিনিয়োগ করছেন, আমাকে বলতেই হয় আমি স্টক বাছাই করি না, পেশাদার অর্থ ব্যবস্থাপকরা আমার জন্য তা করে থাকে। তখন তারা প্রায় বলে থাকে, আমি ভেবেছিলাম আপনি একজন পেশাদার বিনিয়োগদাতা। তখন আমি উত্তর দেই, আমি তাই, কিন্তু বেশিরভাগ মানুষ যেভাবে বিনিয়োগ করে আমি সেভাবে করি না। আমার ধনী বাবা আমাকে যেভাবে শিখিয়েছিলেন আমি সেভাবে বিনিয়োগ করি। আমি ব্যক্তিগতভাবে আর সক্রিয়ভাবে ধনীদের পর্যায়ে বিনিয়োগ করে থাকি। এই পর্যায়ে খুব কম মানুষই বিনিয়োগের খেলা খেলে থাকে। রিচ ড্যাড গাইড টু ইনভেস্টিং এর পরবর্তী অধ্যায়গুলো, বিশেষ করে আপনি যদি ইতিমধ্যে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যকর স্থানে পৌঁছিয়ে না থাকেন, তবে আপনার জন্যই বিভিন্ন ধরনের বিনিয়োগের প্রতি উৎসর্গিত।